আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ২৬। পুরো ছাদটা ঘুরেও যখন দিতির দেখা মিলল না তখন আপনা-আপনিই স্বাক্ষর কপালটা কুঁচকে এল। এত রাতে তার বউ হুট করে নিশ্চয় উধাও হয়ে যাবে না? আবার এই বুকেই আজকাল না দেখতে পেলে, বিরক্ত করতে না পারলে, এমনকি ঝগড়া করতে না পারলে স্বাক্ষর ভালো লাগে না। তাই তো মুখ ভার করল। কথাকে একবার জিজ্ঞেসও করল। বল সন্ধ্যায় বাসাতেই ছিল। সাক্ষ্য ওভাবেই ফিরল বাসায়, বার কয়েক দিতিকে কল ও দিল। অথচ অপর প্রান্ত থেকে কল তোলা হল না। আর না তো ফিরতি কল দেওয়া হলো। সাক্ষ্য যখন চিন্তায়, অস্থিরতায় এবারে কেমন বোধ হল তখন আর ও একবার বাসার প্রতিটা ঘর উকি দিল। না, দিতি নেই। সাক্ষ্য তখনই ভাবল একবার বাসার সবাইকে জিজ্ঞেস করে দেখবে কোথাও গিয়েছে কিনা। তারপর না হয় দিতির আম্মুকে কল দিবে। এসব ভেবেই রুমে ফের আসতেই টেবিলের উপর চোখে পড়ল ছোট্ট একটা বক্স। সুন্দর পেপারে মোড়ানো। তার পাশেই বোধহয় কিছু একটা লিখতে বসেছিল মেয়েটা। গুটি গুটি অক্ষরে লিখা একটা কাগজ। সাক্ষ্য এগোল। কাগজটা তুলে ধরতেই চোখে পড়ল। আজ ১৬ই জুলাই, মিস্টার সাক্ষ্য এহসান। সাপ দিবস। আমি অবশ্য সন্তুষ্ট হতে পারছি না সাপ দিবস ভেবে। আজ তো হওয়া উচিত ছিল গিরগিটি দিবস। ক্ষণে ক্ষণে রং পাল্টানো প্রাণীটির জন্মদিন, যেহেতু এটাই হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি গিরগিটি হয়েও সাপ দিবসেই জন্মগ্রহণ করেছে। সম্ভবত আপনার গিরিগিটি সম্প্রদায় ও আপনার রং পাল্টানো দেখে আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাই না বলুন? সাক্ষ্য হেসে ফেলল আচমকা। আনমনে ভেবে ফেল যে তার বউ বোধহয় তাকে জন্মদিন নামক দিনটাতে গোল খাওয়ানোর জন্যই কোথাও লুকিয়ে আছে। হয়তো এই কারণেই দেখতে পাচ্ছে না। আবার ফের মনে হল দিতি তো এত কাঁচা না। জন্মদিনের লেখাটা সারপ্রাইজ হিসেবেই যদি দেওয়ার থাকে তাহলে এখনও তো ১২টা বাজেনি। তাহলে? সাক্ষ্য ঘড়িতে সময় দেখল। কপাল কুঁচকে দুপা বাড়িয়ে মায়ের কাছে যাবে ভাবতেই ঠিক তখনই তার মা এসে হাজির হল। মুখচোখে চিন্তার ছাপ রেখে দ্রুত শুধাল। দিতি কোথায় সাক্ষ্য? কথা হয়েছে তোর ওর সাথে? সাক্ষ্য মায়ের এমন চিন্তিত মুখের কারণ বুঝল না বোধহয়। তবে ফোঁস করে শ্বাস ফেলে বলল, ফোন ধরলে তো কথা হবে আম্মু। কথা হয়নি? মেয়েটা গেল কোথায় সাক্ষ্য? পুরোটা বাড়ি, বাড়ির নিচ হতে উপর সব খুঁজে এসেছি। এসেই রুমে এসে খুঁজেছি। পাইনি দেখে সবটা খুঁজেছি। কিন্তু কোথাও পেলাম না। ফোনটাও তুলছে না সাক্ষ্য। অদিতি ও ফোনটা তুলছে না। আমার খুব চিন্তা হচ্ছে রে সাক্ষ্য। মেয়েটাকে তখন কি না কি বলে বের হলাম। নিশ্চয় কষ্ট পেয়েছে মেয়েটা। আমিও না। কণাকে তখন ওভাবে কাঁদতে দেখে মাথাটাই ঠিক ছিল না। সাক্ষ্য এবারে ভ্রু বাঁকাল। আচমকা জিজ্ঞেস করল, কি বলেছ আম্মু? সাক্ষর আম্মু ছোটশ্বাস ফেল। নিজে উপস্থিত থাকা অবধি যতটা তার সামনে হয়েছিল বা বলা হয়েছিল সবটাই ছেলেকে শুধালেন এক মুহূর্তে। সাক্ষ্য এক মুহূর্ত বোধহয় চুপ থাকল। ঠিক পর মুহূর্তেই বলল, কণার সাথে আমার বিয়ে কোনো দিক থেকে ঠিক ছিল আম্মু? আমি মেনেছিলাম কখনো ওকে? নাকি আমায় আগে থেকে জানিয়েছিলে? কণা জায়গা ছেড়েছে বলে দিতি কিভাবে আসল তাহলে? আর তুমি? তুমি ওকে বউ করে আনার স্বপ্ন দেখেছিলে আম্মু। বউ তো হয়নি সে আমার। তাহলে যে আমার বর্তমানে স্ত্রী তার সামনে তুমি কথাগুলো বললে কেন? নাকি কণাকে বড় দেখাতে বলেছ আম্মু? এ কথাগুলো তো কারোরই বলা উচিত হয়নি। হয়েছে? তুমি জানো কথাটা দ্বারা কি বুঝিয়েছ আম্মু? স্বাক্ষর আম্মু নীরবেই রইল। উত্তর করল না। সাক্ষ্য ফের আবার ও শক্ত গলায় বলল, আর দিতি বাসায় না আসতে বলে তো খারাপ কিছু করেনি। আমি নিজেই ওকে বারবার বলেছি দূরে থাকতে। এসব বেহায়াপনা করতে। তোমাকেও বলেছিলাম, মনে আছে? আর গায়ে হাত তোলা? নিশ্চয় কোনো কারণ ছিল বলেই মেরেছে আম্মু। কণা এত বাড়াবাড়ি করে যে গায়ে হাত তোলাটা আমার কাছে অস্বাভাবিক লাগছে না আম্মু। শেষটুকুতে সাক্ষ্য আবারও বলল, তোমার থেকে এমনটা আশা করিনি আম্মু। তুমি যেমন নিজের ভাইয়ের মেয়ে কণাকে চেনো, ঠিক তেমনি নিজের বান্ধবীর মেয়ে দিতিকে ও চেনো। চেনো? দুইজনই ছোট থেকে আদরে বড় হয়েছে। দুইজনই তাদের পরিবারের আদরের রাজকন্যা। তাহলে একজনের দুঃখ ভেবে দেখলে, অন্য জনকে না ভেবেই কথার আঘাতে দুঃখ দিলে কেন? কেন? সাক্ষর আম্মু এবারেও উত্তর দিতে পারল না। শুধু হতবিহ্বল নজরে চেয়ে থাকল। সাক্ষ্য ততক্ষণে আর দাঁড়াল না।
দ্রুত পা বাড়াল। সিঁড়ি বেয়ে নামতে নামতে টের পেল তার পিছু পিছু নামছে তার আম্মু। গাড়িতে উঠতে নিতেই পাশ থেকে দ্রুত বলে উঠলেন, সাক্ষ্য, আমিও যাব। মেয়েটাকে তখন এতগুলো কথা বলেছি, এখন নিজেরই ছটফট ছটফট লাগছে। প্লিজ না করো না আব্বু। সাক্ষ্য না করল না। ওভাবেই আম্মুকে পাশে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মনে মনে কেমন অস্থিরতায় ছটফট করছে যেন। কেবল মনে হচ্ছে দিতির প্রতিক্রিয়া কি হবে। কি করবে দিতি? দিতি কাঁদছে। চোখমুখ এতটা সময়ে ফুলে এসেছে মেয়েটার। লাল টকটকে হয়ে এসেছে চোখজোড়া। প্রথম দফায় মায়ের বুকে সব অভিযোগ পেশ করলেও এবারে রাগ জন্মাল। জেদ হল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে মেয়েটা নিজের চুল নিজে খামচে ধরল। কাঁদতে কাঁদতেই বলে উঠল, কেন অনুরোধ করেছিলে আম্মু? কেন অনুরোধ করেছিলে বলো? বলেছিলাম আমি? বলেছিলাম ওই ছেলেটাকর বিয়ে করব? আমায় কেন ছোট বানিয়েছ আম্মু? কেন? কেমন আমার পরিবারকেও করুণার পাত্র বানালে বলো? তোমরা সবাই সবাই আমার সাথে অন্যায় করলে আম্মু। সবাই সবাই আমাকে মিথ্যের খোলসে আবিত এক চকচকে ভালোবাসা দেখালে। আমার জীবনটা নিয়ে খেললে। এন্ড ফাইনালি আমাকে খুব সস্তা এক মানুষে পরিণত করে দিলে আম্মু। অথচ দিতি এতটা সস্তা নয়। এতটা সস্তা নয় দিতি। দিতি কথাটা বলতে বলতেই নিজের মাথাটা হাঁটুতে ঠুকুল বার কয়েক। উম্মাদের মতো কাঁদতে কাঁদতে নিজের চুল নিজে টেন ধরল খামচে কাঁদতে কাঁদতে যখন মেয়েটার প্রায় দমবন্ধ হয়ে এল ঠিক তখনই এসে হাজির হল দিতির বাবাও। ছুটতে ছুটতে এসে হাজির হলেন যেন লোকটা। মেয়ের এমন অবস্থা দেখে ছুটে আসতেই দিতি মাথা তুলে চাইল। এক হাত বাড়িয়ে মুহূর্তেই কঠিন গলায় বলে উঠল, থাক আব্বু, আর অভিনয় করতে হবে না আব্বু। আমি জেনে গেছি। আমি জেনে গেছি তোমাদের সংসারটা সংসার নয়। শুধুই মরীচিকা। যে মরীচিকাকে আমি সুখী একটা পরিবার ভেবে আঁকড়েছিলাম এতগুলো বছর। এতগুলো দিন। কেন আব্বু? কেন দুইজনে আমায় এভাবে ঠকালে কেন বলো? বাইরের মানুষ তো ঠকাল। কিন্তু তোমরা আমার আপন মানুষ হয়েও ঠকালে এভাবে। কেন আব্বু? আমি কি ডিজার্ভ করতাম এই ঠকানোটা? বলো না করতাম? দিতির বাবা বোধহয় হাঁটু গেড়ে বসল মেয়ের সামনে। কিছু বলতে নেওয়ার আগে দিতি আহাজারি করে কেঁদে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কোনোরকমে বলে উঠল, আব্বু, সব মিথ্যে। সব মিথ্যে আব্বু। তুমি, আম্মু, এই সংসার। সব মিথ্যে। আমি কাকে বিশ্বাস করব বলো? কাকে? আমাকে কি বলেছে জানো আব্বু? কি বলেছে? আমি ভাঙা সংসারের মেয়ে। আমাকে ভাঙা সংসারের মেয়ে বলেছে ওরা আব্বু। বলেছে আমার মায়ের নাকি সংসার করার যোগ্যতা নেই আব্বু। কেন বলল? কেন? কেন আমার আম্মুকে নিয়ে প্রশ্ন তুলল ওরা? কেন আমাকে নিয়ে প্রশ্ন তুলল আব্বু? তুমি কেন আমার আম্মুর হাতটা ছেড়ে দিয়েছিলে আব্বু? দিতির আব্বু বোধহয় এবারে কেঁদেই ফেলবে যেন। বোধহয় দমবন্ধ হয়ে এল। মেয়েকে কি করে বুঝাবে যে তার আম্মুর হাতটা উনি পুনরায় বহুবার আগলে নিতে চেয়েছিলেন। বহুবার, কিন্তু সম্ভব হয়ে উঠেনি। সম্ভব হয়েছিল কেবল মেয়ের সামনে এই অভিনয়টুকু। উনি দীর্ঘশ্বাস ফেললেন কেবল। সাক্ষ্য ততক্ষণে দিতিদের দরজার সামনেই দাঁড়ানো। শেষ কথাগুলো সে শুনেছে। স্পষ্টই শুনেছে। সাথে দিতির এই রূপটাও চোখের অগোচরে নয়। সাক্ষর নিজেরই লজ্জা হল কেমন। কে বলেছে এসব? তার আম্মু? নাকি কণা? সাক্ষ্য জানে না। তবে দিতির অমন বহাল অবস্থা দেখে সে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে এল। শুকনো ঢোক গিলে দিতির সামনে বসেই কাপা স্বরে বলে উঠল, দিতি। দিতি প্রায় সঙ্গে সঙ্গেই চাইল। অশ্রুভেজা চাহনিতে তাকাতেই সাক্ষ্য তার হাতটা নিজের হাতে নিল। দিতি প্রায় তড়িৎগতিতেই হাতটা ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গেই বসা ছেড়ে উঠে দাঁড়াল নিজ ঘরে যাওয়ার জন্য। সাক্ষ্য বোধহয় অপেক্ষা করল না। নিজেও দ্রুতই উঠে দাঁড়াতেই দিতি তীব্র ঘৃণা, রাগ আর জেদ নিয়ে বলে উঠল, কেন এসেছেন সাক্ষ্য? কেন? একে একে সবাই এসে দয়া দেখাবেন আমাকে? করুণা করবেন? এত করুণা দিয়ে আমি কি করব বলুন? কি করব? দিতি বহুকষ্টে কান্না আটকানোর চেষ্টা করলেও পারল না থামাতে। কেঁদে ফেল মেয়েটা। অশ্রুভেজা চোখ, মুখ ফোলা চোখ, অগোছালো চুল সব মিলিয়ে এক বিধ্বস্ত দিতি যেন। মুখ চোখের বেহাল ভাবটা দেখে সাক্ষর কলিজাটা কেমন করল যেন।
অস্থির অস্থির অনুভব নিয়ে দিতিকে ফের কিছু বলতে নিতেই দিতি বলে উঠল, চলে যান সাক্ষ্য। আমি আপনার সামনে নিজেকে আর করুণার পাত্র হিসেবে দেখতে পারছি না। ঘৃণা হচ্ছে। নিজের প্রতি, আমার পরিবারের প্রতি, আপনার প্রতি, সবার প্রতি ঘৃণা হচ্ছে। চলে যান সাক্ষ্য, আমি আপনাদের কারোর কোনো করুণা নিব না আর। এইটুকু গলায় বলেই যখন দিতি পা বাড়াতে নীল নিজের ঘরের দিকে ঠিক তখনই সাক্ষ্য হাত টেনে ধরল। কেন মনে হচ্ছে মেয়েটার যে সাক্ষ্য তাকে করুণা করতে এসেছে? কেন? সাক্ষ্য ওভাবেই হাত চেপে ধরে নিজের দিকে টানল দিতিকে। দিতি যখন হাত ছাড়ানোর জন্য ছটফট করল ঠিক তখনই সাক্ষ্য উপস্থিত সবাইকে ভুলে জড়িয়ে ধরল দিতিকে। শক্ত হাতে চেপে ধরেই বলল, সাক্ষ্য কখনো আপনাকে করুণা করেনি দিতি। কখনো নয়, স্বাক্ষর আপনাকে প্রয়োজন ছিল বলেই জীবনে জড়িয়েছে। স্বাক্ষর আপনাকে চাই বলেই বিয়ে করেছে। স্বাক্ষর প্রতি এইটুকু করুণা করে থাকলেও কান্নাটা থামান দিতি। আমি আপনার এরূপ দেখতে চাইনি। কখনো না। আমার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে দিতি। কান্নাটা থামান গু। দিতি থামাল না কান্না। বরং স্বাক্ষর কথাগুলোতে তার কান্না আরও দ্বিগুণ হল। সে ওভাবেই কাঁদতে কাঁদতে সাক্ষ্যকে ধাক্কা দিয়ে সরাল সমস্ত দুঃখ উজাড় করে আচমকা অশ্রু ভেজা রক্তিম চোখ জোড়ায় চেয়ে বলে উঠল, মিথ্যে আর কত সাক্ষ্য? বাচ্চা মানুষ নই তো আমি? বুঝি না আমি? এত মেয়ে থাকতে একটা ভাঙা সংসারের মেয়েকে কেন বিয়ে করেছেন সাক্ষ্য? কেন? দয়া করেছেন আমার প্রতি? দয়া? আমার মা বাবার সংসার টিকেনি বলে আমার উপর দয়া করেছেন আপনি? দিতি কান্না থামাতে পারে না। কান্নার বেগ যেন বাড়তেই থাকে। হেঁচুতি উঠে যায় মেয়েটার কাঁদতে কাঁদতে। তবুও বলল, যেখানে ভালোবাসা নেই, যেখানে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় আছে সেখানে মানুষ কি করে থাকে সাক্ষ্য? কি করে? আমিও ভেবেছিলাম সবাই ভালোবাসে আমায়। সবাই। সাজি আম্মু, আব্বু, আপনি, সাম্য ভাই, কথা বোধহয় একটু বেশি আত্মবিশ্বাসী ছিলাম। দিন শেষে কি জানলাম জানেন? সব মিথ্যে। সবই ছিল লোক দেখানো। সবই ছিল মিথ্যে খোলস এক। আমি কি বোকা দেখেছেন সাক্ষ্য? যেখানে আপনি আগদে রাজিই ছিলেন না, আগদের পরও কখনো মানুষ হিসেবেও দিতির একটু খোঁজখবর নিলেন না, কখনো কোনোদিন বললেনই না ভালোবাসেন কিনা, সেখানে আমি কি ভেবে নিলাম? ভেবে নিলাম সাক্ষ্য এহসান আমায় ভালোবাসে। কি বোকামো করেছি দেখেছেন? ছিঃ! আমার তো নিজেকেই বেহায়া লাগছে। যেখানে আপনি কোনোদিন আমাকে ভালোইবাসলেন সেখানে আমি আপনাদের দুইজনের সম্পর্কে কি করে ঢুকে পড়লাম বলুন তো? কি করে? ছিঃ! কি বেহায়া আমি যে অন্যের জায়গায় গিয়ে বসেছি। কথাগুলো বলতে বলতেই দিতি বহুবার আটকাল। বারবার হেঁচকি উঠে আটকে যাচ্ছিল মেয়েটা। কেমন নেতিয়ে যাচ্ছিল। তবুও কাঁদছিল। ওভাবেই থেকে থেকে কাঁদছিল আর বলে যাচ্ছিল ওসব শেষ পর্যায়ে এসে শরীরটা আর ধরে রাখতে পারল না বোধহয় সে। নেতিয়ে পড়বে বোধহয়। সাক্ষ্য চেয়ে স্থান কাল সব ভুলে ক্রন্দনরত দিতিকে ঝাপটে জড়িয়ে ধরল। কপালে ভেজা চোখ মুখে অস্থিরের মতো চুমু দিতে দিতে শুধাল, ভালোবাসি তো দিতি। কে বলেছে বাসি না? ভালোবাসি দিতি। তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি। তুমিই আমার প্রথম ভালোবাসা দিতি। সে ছোট্ট মেয়েটাই আমার প্রথম ভালোবাসা। সে চঞ্চল দিতি আমার প্রথম অনুভূতি। সে মিষ্টি দিতি আমার প্রথম অস্থির অস্থির অনুভবের কারণ। দিতি তোমাকেই ভালোবাসে সাক্ষ্য এহসান। তোমাকেই। আর কাউকে নয়। দিতি ওই মুহূর্তটায় ও স্বাক্ষর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইছিল। যেন স্বাক্ষর শরীরে থাকলেই তার শরীর জলসে যাবে। অথচ ক্লান্ত শরীরে পারল না। স্বাক্ষর বাহুবন্ধনেই এলিয়ে পড়ল কেমন। সাক্ষ্য দেরি করে না। দিতিকে কোলে তুলে নিয়েই দিতির রুমে গেল। বিছানায় শুইয়ে দিয়ে নিজেও বসল দিতির পাশটায়। আর তার ঠিক একটু পরেই দিতির মা এল। শুকনো ধোক গিলে বলে উঠল, সাক্ষ্য, কিছু মনে না করলে আমি বলি? চলে যাও সাক্ষ্য। আমার মেয়েটাকে আমি সামলে নিব। আস্তে আস্তে বুঝাব। কিন্তু তুমি বা সাজি থাকলে আমার মেয়েটা আরও কষ্ট পাবে সাক্ষ্য। ওর বারবার মনে হবে ওকে করুণা করেছে কেউ। দয়া করেছে কেউ। সাক্ষ্য ফ্যালফ্যাল করেই দেখছিল দিতিকে। কপালে এলোমেলো হয়ে পড়া চুলগুলো হাতে আঙ্গুলে সরিয়ে দিচ্ছিল কানে। অশ্রুভেজা মুখটা রুমালে মুছে দিয়েছে। ঠিক তখনই কথাগুলো শুনে সে থমকাল।
মাথা তুলে চাইতেই দিতির আম্মু আবারও বলল, তোমাকে অনুরোধ করেছিলাম সাক্ষ্য? আমি কি বলেছিলাম আমার মেয়েকে বিয়ে করতে হবেই, বলিনি তো? তাহলে তাহলে কেন বিয়েটা করে এখন আমার মেয়েটাকে কথা শোনাবে সাক্ষ্য? সাক্ষ্য বোধহয় জবাব দিতে পারল না। অপরাধবোধে কঠিন হয়ে উঠল ভেতরটা। দিতির মা আবারও বলল, তোমায় বলেছিলাম না সাক্ষ্য, যে আমরা একটা সংসারে নেই। তবুও আমরা দিতির জন্য একটা সংসারে আছি। বলেছিলাম তো, তাই না? এও বলেছিলাম দিতিকে এ সত্যটা জানতে দিও না। তোমাকে জানিয়েছিলাম আলাদা ডেকে, কারণ তোমার যদি পরে প্রবলেস হয় তাই। তুমি তো সেদিন বলেছিলে প্রবলেম নেই। বলেছিলে না সাক্ষ্য? তাহলে আজ কি হলো? তোমায় বিশ্বাস করা কি উচিত ছিল না আমার সাক্ষ্য? গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।